ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি দীনেশ মজুমদার ভবনে, আমাদের সাথে রয়েছে এসএফআই নেতা শুভজিৎ সরকার। আমি খুব স্পেসিফিক কতগুলো প্রশ্ন করব। আগামী মার্চের 3 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু এবং উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে প্রায় 3 লক্ষ পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে। দেখুন, এটা আমরা তো আগেও দেখেছি যে কিভাবে পরীক্ষার্থীদের সংখ্যা কমছে এবং সেটা একটা দুটো বা কিছু হাজার নয়, লক্ষ লক্ষ সংখ্যা কমে যাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে, দেখুন, এই যে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা একেবারে চুরমার হয়ে গেছে এবং রাজ্য সরকারের যদি আপনি অ্যাপ্রোচ দেখেন, অ্যাপ্রোচটা এটাই যে কিভাবে সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিয়ে আরো বেশি বেশি বেসরকারি স্কুলের সংখ্যা বাড়ানো যায় এবং বেসরকারিকরণের একটা প্রক্রিয়া চলবে, যার মধ্যে দিয়ে যে সরকারি যে মানুষের মধ্যে এমন ধারণা হবে যে সরকারি শিক্ষা বলে কিছু হয় না, শিক্ষা বাজারে কিনতে হয় আলু পটলের মতো বেসরকারি। এবং আমাদের রাজ্যের তো অধিকাংশ মানুষই তো গরিব, তারা তো একটা বিপিএল তালিকার তলায় আছেন, তাদের দৈনিক আয় অত্যন্তই কম। সেটা আপনি কলকাতা শহরে বসে বোঝা যায় না। আপনি যদি বাইরের জেলার দিকে যান আপনি বুঝতে পারবেন, বা কলকাতা শহরের কিছু অংশে বোঝা যায় বস্তিগুলোতে গেলে যে কি আসলে আমাদের চিত্র। সেখানে দাঁড়িয়ে যার বাবার মাসে ইনকাম হচ্ছে 4,000 টাকা, 5,000 টাকা বা আরো কম 2-3 হাজার টাকা, তার পক্ষে তো সম্ভব নয় যে বেসরকারি স্কুলে গিয়ে যেখানে মাইনাই হচ্ছে 2,000-3,000 টাকা সেখানে ছেলে মেয়েকে পড়াশোনা করাবে। আসলে সরকারের নির্দিষ্ট এজেন্ডা হচ্ছে এই সরকারি স্কুল ভেঙে চুরমার হয়ে যাক, যারা পড়াতে পারবে প্রাইভেটে পড়াবে, আর যারা পড়াতে পারবে না তারা অশিক্ষিত হবে, পড়াশোনা জানবে না, শিক্ষা অর্জন করতে পারবে না। আর যদি কেউ শিক্ষিত না হয় তখন সরকারের কাছে গিয়ে বলতেও পারবে না যে আমাকে চাকরি দিন, কারণ সে তো পড়াশোনাই জানে না, সে তো শিক্ষিতই নয়। এটা পুরোপুরি একটা পরিকল্পনা যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যায় এবং 2, যাতে রাজ্যের ছেলে মেয়েদেরকে চাকরি দিতে না দিতে হয়, কাজ দিতে না হয় এবং প্রশ্নহীন আনুগত্যের এক আবহাওয়া তৈরি করা, যে একটাই নেত্রী, একটাই নেতা, তাকে যদি ঈশ্বরের মতো পুজো করো তাহলে তুমি বাঁচবে, না তুমি এই দুনিয়ায় কেউ না। এই পরিস্থিতি তৈরি করার জন্যই এটা করা এবং এটা অত্যন্ত ভয়ানক একটা বিষয়। আমার তো মনে হয় যারা সাধারণ মানুষ, যারা তৃণমূলকে ভোট দেয়, যারা তৃণমূলকে সমর্থন করে, আমাদেরকে সমর্থন করেন না আমাদের বিরুদ্ধে, তাতেও কোনো অসুবিধা নেই, তাদেরও এই নিয়ে রাস্তায় নামা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ধরনের নীতি প্রণয়ন করছে। 2023-এ আমরা যখন রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে যাই, আমার মনে আছে, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, বিধানসভার অভ্যন্তরে মার্চ মাস বা এপ্রিল মাসের শুরুর দিকে হবে, সেই সময় মাননীয় মন্ত্রীরা আমাদেরকে বলেছিলেন যে না, এই স্কুল বন্ধ হওয়ার নিউজটা ফেক, এটা কোনো সত্যি ঘটনা নয়। তো আমরা ওনার কথা মেনে নিই স্বাভাবিকভাবে, আমরা তো অন্য সংগঠন নই যে ওনার কথা মানবো না। আমি বললাম তাহলে আপনি যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা কিন্তু ফের আসবো। সেইটা নিয়ে আপনারা জানেন যে বিকাশ ভবন অভিযানও করেছিলাম। বিকাশ ভবন অভিযান করার পর সরকার উল্টে কোথায় পদক্ষেপ না নিয়ে আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, আমাদের বিরুদ্ধে একাধিক কেস হয়, আমাদের লোকেদের মারধর হয়, তাদের সঙ্গে কি ধরনের কার্যকলাপ হয়েছে আপনাদের ক্যামেরায় আপনারা দেখিয়েছেন। আসলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি হাতে ঠেলে দেওয়া এবং সেই বেসরকারি স্কুল, বেসরকারি সংস্থাগুলো হয়তো কিছু কোটি কোটি টাকা তৃণমূলের পার্টি ফান্ডে ঢেলে দেবে। নির্বাচনের সময় যে টাকা ব্যবহার হবে বিরোধী প্রার্থীদেরকে দমন করার জন্য, নির্বাচনে ভোট কেনার জন্য। তৃণমূল সরকারের আমলে একাধিক প্রকল্প আমরা দেখেছি, কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে ট্যাব দিচ্ছে স্টুডেন্টদেরকে, শিক্ষার্থীদের। সেখানেও কোথায় গিয়ে প্রতি মুহূর্তে যে শিক্ষার্থীর সংখ্যাটা কমছে, এই ভাতাগুলো আদৌ কি কোনো কাজে লাগছে? এই অনুদানগুলো কিসের জন্য তারা দেওয়া হচ্ছে? দেখুন, ভাতা মানুষের গণতান্ত্রিক অধিকার। ভারতবর্ষের প্রথম সরকার যারা ভাতা দিয়েছে তার নাম বামফ্রন্ট সরকার। 1977 সালে যখন নাকি ক্ষমতায় আসে, বেকারদের ভাতা দেওয়া হয়। পুরোনো মানুষদের কাছে খবর নিলে জানতে পারবে, মনে হয় যে আমি মিথ্যে কথা বলছি। এবং সেখানে দেখা হয়নি যে কে সিপিএম করে, কে আরএসপি করে, ফরওয়ার্ড ব্লক করে, বা কে বামফ্রন্টের পক্ষে আছে, বা কে কংগ্রেসের পক্ষে ছিল, বামফ্রন্টের বিরুদ্ধে ছিল, বা অন্য কোনো সাধারণ লোক। দলমত নির্বিশেষে ভাতা দেওয়া হয়েছে এবং ভাতা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে ছেলে মেয়েদেরকে আরো অনুপ্রাণিত হয়, যে তারা পড়াশোনার একদিকে উৎসাহিত হয়, তারা যাতে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আরো উৎসাহ বোধ তাদের মধ্যে তৈরি হয়। কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে এই ট্যাব কেলেঙ্কারি, এই কন্যাশ্রী প্রকল্প, আরো একাধিক প্রকল্প। প্রথম কথা, এই প্রকল্পগুলো তো তৃণমূলের টাকায় হচ্ছে না, এই প্রকল্পগুলো তো আমার আপনার ট্যাক্সের টাকায় হচ্ছে। যেই ট্যাক্সের টাকার 100% খরচ করার কথা ছিল আমার আপনার উন্নয়নের স্বার্থে, রাস্তাঘাটের স্বার্থে, কারখানা করার স্বার্থে, স্কুল কলেজ তৈরি করার ক্ষেত্রে, শিক্ষায় আরো বরাদ্দ বাড়ানোর ক্ষেত্রে, সেই টাকা 99% তৃণমূলের পার্টি ফান্ডে চলে যায়। সেই টাকা এখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। তার নজির আপনারা দেখেছেন
রামের টাকা শ্যামের অ্যাকাউন্টে ঢুকেছে, সেই বড় খবর আপনারা করেছেন, ট্যাব দুর্নীতি। এই প্রকল্পগুলোর অধিকাংশ টাকা লুট করে কিছু টাকা মানুষকে দিয়ে একটা ক্রাইসিস তৈরি করে দিয়ে, মানে আপনি এখন যদি একটা মানুষকে 10 দিন জল না খাইয়ে, 10 দিন জল না পান করিয়ে আপনি তাকে যদি 1 বোতল জল দেন 500 ml, তার কাছে সে 500 ml জলটা অনেক মূল্য থাকে, কারণ সে 10 দিন জল পান করতে পারেনি। যেখানে তার পান করার কথা ন্যূনতম দিনে 2 লিটার করে, মানে 20 লিটার জল ন্যূনতম পান করার কথা, এখানে 500 ml জল দিচ্ছে। এটাও ঠিক তেমনই প্রকল্পগুলোর আরো বেশি বরাদ্দ হওয়ার কথা, আরো বেশি টাকা শিক্ষা খাতে খরচ হওয়ার কথা, সে টাকা না দিয়ে কিছু অল্প স্বল্প দিয়ে দিয়ে, এবং এর মধ্যে তো একাধিক দুর্নীতি রয়েছে। এখানে কন্যাশ্রীর টাকাও আমরা শুনেছি তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার, তৃণমূলের ব্লকের নেতা, তার বাড়ির অ্যাকাউন্টে চলে যাচ্ছে বেশি করে। লক্ষ্মীর ভান্ডারের টাকা একজনের অ্যাকাউন্টে 5 জনের টাকা ঢুকছে, এমন নজির দেখেছি। আমরা দেখেছি ট্যাবের ক্ষেত্রে ট্যাব হাওয়া, পরবর্তীকালে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে প্রেসের সামনে এসে এই কথা বলেছে, আপনাদের সামনে বলেছে। তাহলে আসলে এই সমস্ত যে বিষয় আশায় যা তৃণমূল করছে, এর 1 পয়েন্ট এজেন্ডা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া, এবং 2 মানুষের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করে দেওয়া যে মানুষ ভাববে যে এগুলো বোধহয় সরকারের কাজ নয়, এগুলো বোধহয় দয়া করে করা হচ্ছে, বা হয়তো নিজের পকেট থেকে কেউ টাকা দিচ্ছে। এই কাজগুলোই সরকারের স্বাভাবিক কাজ। এখানে যদি সিপিএম এর সরকার থাকতো এই কাজ করতে হতো, এখানে যদি কংগ্রেস থাকতো কংগ্রেসে করতে হতো, যদি অন্য কেউ ক্ষমতায় থাকতো তাকেও এই কাজই করতে হতো। উনি বাড়তি কোনো এক্সট্রা কাজ করছেন না। গতকাল আমরা দেখলাম প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল হাইকোর্ট, এবং সেখানে চার্জশিটের 28 নম্বর পাতায় দেখা গেল যে জনৈক অভিষেক ব্যানার্জির নাম, এবং উনি সেখানে সিবিআই সেখানে উল্লেখ করেনি সেখানে কোন অভিষেক ব্যানার্জি, কিন্তু আমরা দেখলাম ওই ঠাকুর ঘরেকে আমি তো কলা খাইনির মতো করে অভিষেক ব্যানার্জির যে আইনজীবী, তিনি বললেন যে আমার মক্কেলকে ফাঁসানো হচ্ছে, আমার মক্কেলকে ফাঁসানো হচ্ছে। তাহলে এটা কোথায় গিয়ে কি দাঁড়ালো? মানে সিবিআই তো সেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কিছু। আচ্ছা, আজকে যদি ধরো একটা কোনো গুরুত্বপূর্ণ কেসে শুভজিৎ সরকারের নামে কোনো চার্জশিট আসে, কোনো বাজে কেস, ফালতু কেস, এবং শুভজিৎ সরকার বলে কোনো সংস্থা, কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি তারা এটা বলে দেয়, আমি গিয়ে বলবো যে ওটা আমার নামে ফাঁসানো হচ্ছে, আমার দুর্নীতি কালিমালিপ্ত করা হচ্ছে, আমাকে মানহানি করা হচ্ছে আমার? কারণ ওখানে তো কোথাও লেখা ছিল বলে আমার মনে হয় না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা কে এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমুক অ্যাড্রেসে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার তো মনে হয় এরকম কিছু লেখা ছিল না, আমার জানা বোঝা আছে। তাহলে আসলে এটা তেমনই হয়ে গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে যে দুর্নীতি তো আমিই করেছি, তাহলে নাম লিখেছে, আমার নামই লিখেছে। 2, সিবিআই কেমন ধরনের একটা রোল প্লে করছে উনি দেখো। সিবিআই সাহস নেই না বলার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের মধ্যে এমন আবহাওয়া তৈরি হবে, মানুষ ভাববে যে এই তো সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে চার্জশিট দিল। এলাকায় এলাকায় যে বিজেপির নেতারা বোঝাবে যে আমরাই তো ধরিয়ে দিলাম। আসলে এই বিজেপির নেতারা রাত্রিবেলা বিজেপির তৃণমূলের সঙ্গে সেটিং করে চলে এবং বলে দেয় যে মূল টার্গেট একটাই, যদি সিপিএম বা বামপন্থীরা এখানে চলে আসে তাহলে তোরাও জেনে যাবি, আমরাও জেনে যাবো। কেন? কারণ বিজেপিও চুরি করেছে, তৃণমূলও চুরি করেছে। এবং সব থেকে বড় কথা এখানে উল্লেখযোগ্য যে সিবিআইকে মানুষ ভরসা করেছিল সন্দেশখালী থেকে শুরু করে একাধিক ঘটনার ক্ষেত্রে, কারণ রাজ্যের সিআইডিটা তো প্রায় বলতে গেলে তৃণমূলের কথা ওঠে আর বসে, অনেক ক্ষেত্রে দেখা গেছে। যদিও আমার এখনো সরকারি সংস্থার উপর ভরসা করতে হয়, কারণ আমরা দেশের নাগরিক, আমাদের কাছে সিবিআই, সিআইডি, ইডি এগুলো সমস্ত কিছুই গুরুত্বপূর্ণ। যদিও তৃণমূল বিজেপি এগুলো গুরুত্বপূর্ণ রাখেনি, এগুলোকে তৃণমূলের পার্টির অর্গান বানিয়েছে, বিজেপি পার্টির অর্গান বানিয়েছে। সেই জায়গা থেকে আমার বলা যে সিবিআই, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপি, তৃণমূল, এই যে পুরো নেক্সাস, এটা কিন্তু এই ঘটনার সঙ্গে স্পষ্ট হয়েছে, পরিষ্কার হয়েছে যে আসলে তার মানে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, হয়তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কারণে ওনার আইনজীবী কোর্টে গিয়ে বা একটা পাল্টা গিয়ে মারানি বা এই ধরনের কথা বলছে, হয়তো বলার কথা নয়, তাই না? কিন্তু এই সেটিং তথ্য কথা যে আপনারা বলেন, আজকে পৌরসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবং সেখানে বলেছিলেন যে বিজেপির বিরুদ্ধে যেসব শক্তি, সেটা বাম হতে পারে, কংগ্রেস হতে পারে, সবাইকে একসাথে লড়তে হবে। সেটিং তথ্য কি কোথাও কি এখানে ঘাটছে? দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ তো পাগল নয়। পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্তভাবে একটা সুস্থ শান্ত পরিবেশ চায় এবং যুক্তিবাদী ভাবনার কথা বলে।
এবং পশ্চিমবঙ্গের মানুষ সবথেকে বড় কথা আপাদমস্তকভাবে বিজেপি, জামাত এই ধরনের মৌলবাদী, জনবিরোধী, ভারত বিরোধী এবং প্রগতিশীল চিন্তা বিরোধী শক্তির বিরুদ্ধে। তাই স্বাভাবিকভাবে যে কোনো রাজনৈতিক দলের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ প্রায় তার 40-50 বছর হতে চলছে, 50 বছর না হলে প্রায় কাছাকাছি উনি রাজনীতিতে আছেন। উনিও জানেন যে বিজেপি বিরোধিতার এই তাস ওনাকে খেলতে পারে। তাই জন্য উনি এখানে বলছেন বিজেপি বিরোধী শক্তিদেরকে আপনারা এক করুন। আচ্ছা, পশ্চিমবঙ্গের মাটিতে যখন নাকি আমরা দেখেছি পঞ্চায়েতের নির্বাচন হয়েছে, যখন নাকি আমরা দেখেছি আর একাধিক নির্বাচন হয়েছে, সব থেকে বেশি আক্রমণের কবলিত পড়েছে সিপিআই, সব থেকে বেশি আক্রমণের কবলিত পড়েছে কংগ্রেস, সব থেকে বেশি আক্রমণের কবলিত পড়েছে আইএসএফ, মানে যারা অ্যাকচুয়ালি তৃণমূলের বিরোধিতা করেছে। বিজেপি নেতাদের মতো 20টা সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়ায়নি, এখন তাও আবার সেই সেন্ট্রাল ফোর্স তো উইথড্র করার মতো পরিস্থিতি নেই হয়েছে। এই তো দেখছে কেন্দ্রীয় বাহিনী তুলে নিচ্ছে বিজেপির নেতারা অলরেডি। আগামী দিনে দেখুন না কটা নেতা কেন্দ্রীয় বাহিনী ছাড়া রাস্তা তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে পারে। আমি আপনাকে লিখে দিচ্ছি, বিজেপির হাতে গুনে 2-4 জন বাদ দিয়ে কেউ তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কারণ তারা কেন্দ্রীয় বাহিনীর ভরসায় তৃণমূলের বিরুদ্ধে পারবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে এইসব বলে ফলে কি হয়, একটা অ্যান্টি বিজেপি ভোট, প্রো বাঙালি ভোট, প্রো মানে কি বলবো যুক্তিবাদী ভোট, প্রগতিশীল চিন্তার ভোট, বাঙালি তার মানসিকতা তো একটা প্রতিবাদী মানসিকতা, সে তো ওই দিল্লির লোকেদের হাতে বা এই ধরনের বহিরাগত দলের হাতে নিজেকে আত্মসমর্পণ করবে না। তাই ওইগুলো খাওয়ার জন্য এই ধরনের কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়াল জোট সঙ্গী তো বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়াল জোট সঙ্গী তো আরএসএস, কারণ আরএসএস এর বিজেপি এদের অনুমোদনে আমার পার্টি তৈরি হয়েছে। এসব ভ্রান্ত কথা, মানে ওই টিভিতে ভেসে থাকার কথা। কিছু ক্ষেত্রে মানুষের মধ্যে একটা এমন পরিবেশ তৈরি করে দেবে, মানুষ ভাববে এই তো মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে ডাক দিচ্ছে। বিজেপির বিরুদ্ধে ডাক দিলে বিজেপির মনোভাবাপন্ন রাজ্যপাল জগদীপ ধনখড় যখন নাকি তৃণমূলের সঙ্গে নাকি অনেক ধরনের কি বলবো দোনামোনা একটা খুনসুটি, একটা খারাপ একটা পরিবেশ তৈরি হয়েছিল, যখন কথায় কথায় রাজ্যপালের সঙ্গে তৃণমূলের সংঘাত লাগতো, এই রাজ্যপাল যখন নাকি উপরাষ্ট্রপতি প্রার্থী হয়ে দাঁড়ালো, তৃণমূল সমর্থন করলো না। এখান থেকে পরিষ্কার তৃণমূল আসলে কি চায় আর বিজেপি আসলে কি চায়।